জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ৫টি সমঝোতা স্মারক ও ২টি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে বৈঠক হয়। দু দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে সেখানে জানান প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। Our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. শুল্ক হার আরও কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাথে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির। দুপুরে সচিবালয়ে চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, ভারতের বাণিজ্যিক মন্ত্রীকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও সাড়া মেলেনি। পেঁয়াজের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার বেশ কিছু পরিমাণে পেঁয়াজ আমদানি করার কথা ভাবছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে। আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি, এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে বনানীর কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, গোটা জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তবে একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। অনেকে আবার ফ্যাসিবাদ কায়েম করার জন্য উস্কানিমূলক বক্তব্যও দিচ্ছেন। চাঁদাবাজি, দখলবাজিতে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মানহানি মামলা হয়েছে। বেলা 12টায় গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এতে বলা হয়, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে শুনানি হয়। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় আদালত।
যেহেতু এটা ফেসবুকে সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন, আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন বন্দর থানার এসআই আবু সাইদ রানা। পুলিশ জানায় গতরাতে আসামি ধরতে এসে এসআই রানার নেতৃত্বে অভিযানে যায় একটি পুলিশের দল। সেখানে উপস্থিত পুলিশের টের পেয়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আতর্কিত হামলা চালায়। এতে এসআই রানার মাথায় গুরুতর জখম হন। পরে অতিরিক্ত ফোর্স নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। আহত এসআই রানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মশিউর অনিক। আনাস হত্যা মামলায় আজ কে সাক্ষ্য দিচ্ছেন এবং ইয়ামিন হত্যা মামলার চার্জশিট আজ দেয়া হতে পারে কিনা জানাবেন। পুতুল, প্রথমেই যেই নির্মম পরিণতি হয়েছিল ঠিক জুলাই আগস্টের সময় শহীদদের, যারা খুন হয়েছিল, যারা হত্যা হয়েছিল, সেই সময়কার তৎকালীন যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তাদের হাতে, এবং সেই মামলারই আসলে চলমান প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে ঠিক জুলাই আগস্টের সংগঠিত গণঅভ্যুত্থানের পর থেকেই শুরু হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক আসলে সেই মামলাগুলোর যে চূড়ান্ত রূপ তার দিকে এগিয়ে যাচ্ছে। সঙ্গত কারণে একটু পুতুল আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে বর্তমানে যে মামলাটি এই মুহূর্তে চলছে, যেটার কথা আপনিও বলছিলেন, যে চানখারপুলে শহীদ আনাস সহ যেই 6 জন হত্যার শিকার হন তাদের যে বিচার কার্য, সেটা কিন্তু শেখ হাসিনার মামলার পরবর্তীতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো তাদের সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। একটু জানিয়ে রাখতে চাই প্রথম দিনে কে সাক্ষ্য দিয়েছিলেন, এরপরে ধারাপ্রবাদে দ্বিতীয় দিনের কথা বর্ণনা করছি। প্রথম দিনে সাক্ষ্য দিয়েছিলেন শহীদ আনাসের বাবা। সেদিনই সাক্ষ্য দেওয়ার কথা ছিল শহীদ আনাসের মায়ের, কিন্তু তিনি তার অসুস্থতার কারণে আসলে সাক্ষ্য দিতে পারেননি। বলতে পারেন যে আদালতে প্রকাশিত বা আদালতে যে দেখানো হচ্ছিল, উদ্ধৃত করা হচ্ছিল তাদের স্টেটমেন্ট, সেখানে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছিল এবং সেই সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হচ্ছিল আদালত প্রাঙ্গণে, এবং বিচারকরা যখন দেখছিলেন তখন ভেঙে পড়েন আনাসের মাও। তো শেষ পর্যন্ত আসলে সেইটা সম্ভব হয়নি এবং আজকে পর্যন্ত সেটা চলে আসে এবং আজকে আনাসের মা আসতে পারেননি। আজকে এখানে উপস্থিত হয়েছেন ঠিক বোরহানুদ্দিন কলেজের একজন শিক্ষিকা, এবং তিনি 10তলা ছাদ থেকে ফুটেজ নিয়েছিলেন কিছু সেই 5ই আগস্টের সকাল 8:30টার দিকে। সেটি এখন প্রকাশ করা হচ্ছে এবং তার সাক্ষ্যটি নেওয়া হচ্ছে এবং তাকে যেই ক্রস করা সেই সমস্ত ব্যবস্থাগুলো, যেগুলোকে আমরা বলি হচ্ছে জুডিশিয়াল ক্রস কিংবা এক্সামিনেশন ইন চিফ, সেই সমস্ত বিষয়গুলো প্রক্রিয়াধীন কিন্তু এখন আছে। তো পুতুল, এই মুহূর্তে আমার কাছে শহীদ আনাস বা চানখারপুলের হত্যাকাণ্ডের যেই বিচার কার্যক্রম চলছে তার সবশেষ তথ্য ছিল, যা জানিয়ে দিলাম। হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হার্টে বাইপাস সার্জারির পর তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সকাল 11:30টায় ইউনাইটেড হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং সারা দেশে কোচিং ব্যবসা বন্ধ সহ 8 দফা দাবি জানিয়েছে বিমান দুর্ঘটনায় নিহত ও
আহতদের পরিবারের সদস্যরা। বিমানবন্দরের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তারা। সেখানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তেরও কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেন। বিমানবন্দরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান থাকাকে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি টিকিয়ে রাখা বলে মন্তব্য করেন নিহতদের সদস্যরা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য পরিচালনার বিরুদ্ধেও বেশ ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিভাবকরা ছাড়াও মানববন্ধনে অংশ নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু শিক্ষার্থী। বিমান দুর্ঘটনায় 20 দিন পেরিয়ে গেলেও মানসিক ট্রমা থেকে বের হতে পারছেন না বলেও দাবি তাদের। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নের দাবিতে বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, ছাত্র জনতা তো প্রায় প্রতিদিনই মহাসড়ক অবরোধ করছে, সমস্যা সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কি বলছেন এবং এই পথে চলাচলকারীদের দুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রতিদিনের এই দুর্ভোগ আসলে এখন মানুষের কাছেও অসহনীয় হয়ে উঠেছে। আর কেন্দ্র থেকে কোনো আলাপ আলোচনা এর ব্যাপারে কোনো সুখবর এখন পর্যন্ত নেই। কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগেও যোগাযোগ করেছিলাম যে আসলে এই ব্যাপারের সমাধানটা কোথায় কি আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো সুখবর দেওয়ার মতো সুখবর আসলে আমাদের হাতে নেই। বরাবরের মতো প্রতিদিনের মতো আজকেও শুরু হয়েছে সকাল 11:30টায় ব্লকেট কর্মসূচি। এটি সাধারণত গতকাল দেখেছি, পরশুদিন দেখেছি যে 4টা পর্যন্ত স্থায়ী হয়। তো আজকেও হয়তো 4টা পর্যন্ত স্থায়ী হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। আসলে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আমরা একটা জিনিস দেখাবার চেষ্টা করছি যে এই মুহূর্তে যা আন্দোলনকারীরা কিন্তু তারা তাদের মতো করে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদের কথাগুলো বলে যাচ্ছে। বরিশালের এই ব্লকআউট কর্মসূচিতে সাধারণ মানুষ দুর্ভোগে যে পড়েছেন এটি দেখাই যাচ্ছে। তবে একটা জিনিস বলে রাখি যে গতকালকে থেকে পুলিশ একটা কাজ করছে, সেটি হচ্ছে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে কাশীপুর পর্যন্ত প্রায় 10 কিলোমিটারের মতো জায়গা থেকে ঢাকা কুয়াকাটা বরিশাল রুটের যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে সেখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে লং রুটের যে যানবাহন সেটি পেছন দিক থেকে যাতায়াত করছে। তো সে কারণে কিন্তু কিছুটা দুর্ভোগ সাধারণ মানুষের লাঘব হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। তবে দুর্ভোগ কিছুটা হলো যে স্থানীয় রুটের যে গাড়িগুলো সেটি কিন্তু নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকেই চলাচল সাধারণত করে, সেক্ষেত্রে কিছুটা বিঘ্নিত হচ্ছে। এছাড়া জানিয়ে রাখি যে শুধু এখানেই আন্দোলন যে চলছে এটি শেষ নয়। আজকে এই ব্লকেট কর্মসূচি যেটি শুরু হলো সর্বাত্মকভাবে বলা হচ্ছে এখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে, সেই ব্লকেট কর্মসূচি আসলে শেষটা কোথায় তাও তারা সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। তাদের বক্তব্য একটি, তাদের দাবি এখন এক ধরনের এক দফা বলা যায়, সেটি হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তিনি বরিশালে আসবেন, দেখবেন, শুনবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এটি যখনই হবে তখনই তারা সরে যাবেন আন্দোলন থেকে, এই কথাই তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে আমরা যেটা দেখছি যে আজকের এই আন্দোলনের এই স্বাস্থ্য সংক্রান্ত যে কার্যক্রম চলছে, যে ধর্মঘট বা ব্লকেট কর্মসূচি চলছে, এটি ছাড়াও কিন্তু আজকে একটি মানববন্ধন হয়েছে, সেটি হচ্ছে বরিশাল বিভাগ উন্নয়ন কমিটির 27 দফা দাবিতে বরিশাল বিভাগের নানা দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছে। এতটুকু ছিল বরিশালে যে আন্দোলন হচ্ছে, ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে, তার সবশেষ খবর। বরিশাল নথুল্লাবাদ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ। ভাঙা বরিশাল কুয়াকাটা মহাসড়ক 6 লেন করা সহ 27 দফা দাবিতে বরিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বরিশাল বিভাগের উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বরিশাল বিভাগের মানুষের জীবনমান উন্নয়নের দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভোলা থেকে বরিশালে গ্যাস সরবরাহ, ইপিজেড স্থাপন, বরিশাল বিমানবন্দর আন্তর্জাতিক রূপান্তর, প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ ও শয্যা বৃদ্ধি সহ রেললাইন স্থাপন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ার প্রমুখ।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য র্যালি। এবছর আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি। সকালে বিভিন্ন যুব সংগঠন, প্রশিক্ষণার্থী এবং যুব উদ্যোক্তাদের অংশগ্রহণে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে র্যালি শেষ হয়। এতে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধনী অনুষ্ঠানে যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য জাতীয় যুব পুরস্কারে ভূষিত করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি টহল জাহাজকে তাড়া করতে গিয়ে চীনা নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার ফিলিপিন্সের লুজন দ্বীপ থেকে প্রায় 140 মাইল পশ্চিমে বিতর্কিত স্কারবোরো শোলের কাছে কর্মীরা জেলেদের সাহায্য বিতরণ করতে আসে। এ সময় চীনের কোস্টগার্ড বাহিনী তীব্র গতিতে তাদের ধাওয়া করে। এ সময় জলকামান দিয়ে ফিলিপিন্সের জাহাজটিকে প্রতিরোধের চেষ্টা করেও বিফল হয়। পরে তাড়া করতে গিয়ে চীনের নৌবাহিনীর আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। দক্ষিণ চীন সাগরে স্কারবোরো শোল একটি বিদ্যমান অঞ্চল হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলটিকে চীন ও ফিলিপিন্সের উভয়ে নিজেদের দাবি করে আসছে বলে জানা গেছে। খেলার খবর। এশিয়া কাপে নিজেদের প্রস্তুত করতে চতুর্থ দিনের মতো ফিটনেস নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 8টা থেকে ফিটনেস ট্রেনিং শুরু করেন নাসুম শান্তরা। চলতি মাসে ঘরের মাঠে সিরিজ খেলতে আসবে নেদারল্যান্ডস। সিলেটে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 20 আগস্টে ঢাকা ছাড়বে ক্রিকেট দল। এর আগে মিরপুর হোম অফ গ্রাউন্ডে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করছে ক্রিকেটাররা। এর আগে গেল সোমবার জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে 16,000 মিটার দৌড়েছেন শান্ত পারভেজ ইমনরা। খেলোয়াড়দের ভালো করার চেষ্টা দেখে খুশি কোচ নাথাল কেলি। এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv. ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।